আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু ম্যাডাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। একটু ওয়েট করছি ১-২ মিনিট, আর একটু মানুষ জয়েন করে নিক। আচ্ছা, শুরু করা যাক। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, তাই তো? জি ম্যাম। ওকে। আমরা গত ক্লাসে পড়া শুরু করেছিলাম থেরাপিক ডিভাইস, বলেছিলাম সেটা CO2 এর অন্তর্ভুক্ত, এবং সেখান থেকে আমরা থেরাপির জন্য যে ডিভাইসগুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে পড়ছিলাম। আমরা আগের ক্লাসে একমাত্র পেসমেকার সম্পর্কেই পড়েছিলাম। পেসমেকার কি হচ্ছে? তোমার ইটসেলফ, তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তোমার হার্ট সে নিজে একটা পেসমেকার হিসাবে কাজ করছে ন্যাচারালি। সেটা যদি কোনো কারণে ডিসফাংশন করে, সেটা যদি ঠিক মতো কাজ না করে, একেবারে অকেজো হয়ে যায়, তখন আমরা আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করি। তো সেই আর্টিফিশিয়াল পেসমেকারটা কি হচ্ছে? সেটা তোমার ট্রিটমেন্টের জন্য, তোমার থেরাপির জন্য ইউজ হচ্ছে। সেটা ছিল একটা থেরাপিক ডিভাইস, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। এবং সেই তোমার পেসমেকারের মধ্যে ন্যাচারালটা তো হচ্ছে তোমার হার্ট। আর্টিফিশিয়ালের মধ্যে কয়েকটা প্রকারভেদ আমরা পড়েছি, যে ফিক্সড রেট পেসমেকার, ট্রিগার্ড পেসমেকার, এটসেট্রা। সেগুলো আমরা অলরেডি আগের ক্লাসে পড়ে এসেছি। আমরা আজকে একটুখানি দেখব ডিফাইব্রিলেটর। এটা আরেকটা থেরাপিক ডিভাইস। সেটা পড়ার পরে আমরা আজকে নতুন পড়াতে চলে যাব। তো ডিফাইব্রিলেটর সম্পর্কে বলি।
তোমার অনেক সময় আমরা দেখি, ধরো টিভিতে গল্পের বই এগুলাতেও পড়ি, যদি ট্রিটমেন্ট হিসেবে আমরা নাও জানি, পেসমেকার যদি তাও শুনে থাকো, অনেক সময় দেখি যে রোগীকে একটু শক দেওয়ার দরকার হয়। ডাক্তাররা এই কথা বলছে যে একটা ইলেকট্রিক শকের দরকার, সেন্সলেস হয়ে গিয়েছে, কোনো কাজ হচ্ছে না, একটা শক দিয়ে দেখতে হবে সেন্স ফিরে কিনা। এই সমস্ত ডায়লগ গুলা আমরা গল্পের বই কিংবা টিভি নাটকে অনেক সময় দেখে থাকি। তো সেখান থেকে আমরা একটু আন্দাজ করতে পারি যে অনেক সময় বিভিন্ন ট্রিটমেন্টের জন্য, এটা যে শুধু হার্টের জন্য হবে এমন কোনো কথা নাই। তুমি সেন্সলেস হয়ে গিয়েছো, তোমার ব্রেনের কোনো একটা প্রবলেম হইতে পারে, সেটা হার্টের কোনো প্রবলেম হইতে পারে, তুমি রিয়েক্ট করছো না, তুমি রেসপন্স করছো না, তখন অনেক সময় একটা ইলেকট্রিক শক দেওয়া হয়। এখন এই ইলেকট্রিক শকটা কিভাবে দেওয়া হবে? এমনিতে আমরা অনেক সময় দেখি অনেক মানুষ অ্যাক্সিডেন্টালি মারা যান বিভিন্ন বৈদ্যুতিক শক খেয়ে, কিন্তু সেটা তো আর অবশ্যই একটা রোগীকে দেওয়া হবে না। রোগীকে তো তোমার একটা ট্রিটমেন্টের অংশ হিসাবে একটা নিয়ন্ত্রিত একটা ইলেকট্রিক শক দেওয়া হবে ট্রিটমেন্টের জন্য। তো সেরকম একটা নিয়ন্ত্রিত ইলেকট্রিক শক দেওয়ার জন্য একটা ডিভাইস হচ্ছে ডিফাইব্রিলেটর। এখন একটু রিডিং পড়ি ডিফাইব্রিলেটরে কি আছে। Device that delivers electric shock to cardiac muscle undergoing fatal arrhythmia used to treat a ventricular fibrillation. হ্যাঁ, আমি বলেছিলাম যে তোমার এই যে শক, ইলেকট্রিক শক, এটা অনেক কারণেই কিন্তু ইউজ হইতে পারে। এখানে লেখা হয়েছে, এখানে আমরা যে ইলেকট্রিক ডিভাইসটার কথা পড়ছি, যেটা ইলেকট্রিক শকটা দিবে কখন? যখন তোমার ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হবে। ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হচ্ছে একটা এরিথমিয়া। আমরা যখন 13টা এরিথমিয়া পড়েছিলাম, তখন আমরা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন সম্পর্কে পড়ে এসেছি, এবং আমরা এটাও পড়েছি ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন যদি লং লাস্টিং হয় তাহলে মানুষ এটাতে মারাও যাইতে পারেন। তো ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হইলে ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া। আবার বলছি, শুধু যে হার্টের প্রবলেম হইলে ইলেকট্রিক শক দেওয়া হয় সেটা কিন্তু না। ব্রেইনের বলো বা আরো অনেক কারণেই তোমার ডাক্তাররা ইলেকট্রিক শকের কথা বলতে পারেন। কিন্তু আমরা এখন যেটা পড়ছি ডিফাইব্রিলেটর, নামেও কিন্তু আছে ডিফাইব্রিলেটর। আচ্ছা, এই যে ফাইব্রিলেটর, ডিফাইব্রিলেটর, এই জিনিসটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন যদি হয় তাহলে ইলেকট্রিক শকের ট্রিটমেন্টের জন্য এই ডিভাইসটা ইউজ করা হবে। 1960 সালের আগে, এখানে পড়ি আরো কি বলছে, বিফোর 1960 এসি ডিফাইব্রিলেটরস, যেটার ক্যারেক্টারিস্টিক্স ছিল 5 থেকে 6 এম্পিয়ার, 60 হার্জ, ডিউরেশন ছিল 0.25 সেকেন্ড, এটা আমরা ইউজ করতাম। এটা হচ্ছে 1960 সালের আগে আমরা এসি ফাইব্রিলেটর ইউজ করতাম। এখন ইলেকট্রিক শক মানে কি? তোমার বডির মধ্যে একটা কারেন্ট যাবে। এখন সেই কারেন্ট তো আমরা এসি দিয়েও করতে পারি, ডিসি কারেন্ট দিয়েও করতে পারি। 1960 সালের আগে আমরা এই শক দেওয়ার জন্য, ইলেকট্রিক শক দেওয়ার জন্য এসি ডিফাইব্রিলেটর ইউজ করতাম, যেখানকার ক্যারেক্টারিস্টিক্সটা ছিল 5 থেকে 6 এম্পিয়ার, 60 হার্জ এবং ডিউরেশন ছিল 0.25 থেকে 1 সেকেন্ড। আচ্ছা, এখন এইখানে প্রবলেম গুলা কি ছিল এই এসি ফাইব্রিলেটরে সেটা বলছে। ফার্স্ট অফ অল হচ্ছে সাকসেসিভ অ্যাটেম্পটস রিকোয়ার্ড। তুমি যে একটা ইলেকট্রিক শক দিবা একটা এসি কারেন্ট ইউজ করে, এসি ডিফাইব্রিলেটর মানে তুমি একটা এসি কারেন্ট ইউজ করে ইলেকট্রিক শক দিচ্ছ, এই শকটা দেওয়ার জন্য তোমাকে অনেকবার অ্যাটেম্পট নিতে হইতো। তুমি যে জাস্ট একটা সুইচ টিপতেছো আর সাথে সাথে তুমি যেই রকম প্যারামিটার ফিক্স করেছো সেরকম একটা শক দিয়ে দিল, এসি কারেন্টে এইরকম হওয়া পসিবল না। তোমার সাকসেসিভ অ্যাটেম্পট লাগবে। আরেকটা যেটা প্রবলেম, ক্যান্ট কারেক্ট আর্টেরিয়াল ফাইব্রিলেটর টার্নস ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, ভিএফ। আচ্ছা, এখন আমাদের এটা মনে হইতে পারে যে ডিফাইব্রিলেটর এটা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেটর, মানে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এই এরিথমিয়া হলে ইউজ হচ্ছে, এটা কেন আর্টেরিয়াল ফাইব্রিলেশন হইলে ইউজ করা যাবে না? কেন শুধুমাত্র ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনে? এটার কারণটা হচ্ছে গিয়ে যে যখন আমরা এসি ফাইব্রিলেশন ইউজ করতাম 1960 সালের আগে,
তখন যদি তুমি আর্ট্রিয়াল ফাইব্রিলেশন হলে এই শকটা দাও, তাহলে যেটা আর্ট্রিয়াল ফাইব্রিলেশন ছিল সেটা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনে টার্নস নিয়ে নিল, তুমি যে পুরো আরোগ্য লাভ করলে সেটা হইতো না। এগুলা হচ্ছে এসি ফাইব্রিলেশনের, এসি ডিফাইব্রিলেটরের প্রবলেম গুলা। এরপরে 1960 সালের পরে লাইমলাইটে আসলো হচ্ছে ডিসি ফাইব্রিলেটর। ডিসি ফাইব্রিলেটর মানে কি? তার মানে হচ্ছে ডিসি কারেন্ট ইউজ করে তুমি শকগুলো, ইলেকট্রিক শকগুলা দিচ্ছ। তো এইখানে ডিসি ফাইব্রিলেটরের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। ডিসি ফাইব্রিলেটর says mostly discharging currents forms as, এখানে মানে আলটিমেটলি কি হচ্ছে, তোমার হিউম্যান বডিতে যদি একটা কারেন্ট পাস করে তাহলে তো আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে সে একটা ইলেকট্রিক শক খাইছে বা এরকম কিছু। এখন যখন আমরা ডিসি ফাইব্রিলেটর ইউজ করছি তখন তুমি কোন রকমের কারেন্ট ইউজ করে কোন রকমের ইলেকট্রিক শক দিবা, তো সেটার জন্যই এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। যদি লন ওয়েভ ফর্ম হয় সেটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে 20 এম্পিয়ার, 3 থেকে 6 কিলোভোল্ট, 10 মিলিসেকেন্ডের ডিউরেশন এরকম। যদি মনোপালস ওয়েভ ফর্ম হয় সেটা হচ্ছে 20 এম্পিয়ার, 3 থেকে 6 কিলোভোল্ট, 10 মিলিসেকেন্ড। টেপার ডিলে ওয়েভ ফর্ম হইলে সেটারও কিছু একটা ক্যারেক্টারিস্টিক্স বলা আছে। ট্রাপিজয়েডাল ওয়েভ ফর্ম হইলেও সেটার একটা ক্যারেক্টারিস্টিক্স বলা আছে। ঠিক আছে, যে এগুলো হচ্ছে ডিসি ফাইব্রিলেটরে আমরা কোন কারেন্ট গুলা ইউজ করে আমরা ইলেকট্রিক শক দেই। এখন আমার তোমাদের কাছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে টোটাল 4 রকমের ওয়েভ ফর্মের কথা বলা হয়েছে। তো তোমরা কি কি ওয়েভ ফর্ম সম্পর্কে জানো? ধরো তোমাদেরকে যদি বলা হয় যে একটা, ধরো এই বায়োমেডিক্যাল ভুলে যাও, তোমাদেরকে যদি জাস্ট বলা হয় যে একটা সাইন ওয়েভ, তাহলে তোমরা তো জানো সাইন ওয়েভ কি রকম হয়, তাই না? উপরে একটা পজিটিভ ওয়েভ ফর্ম থাকবে, নিচে একটা নেগেটিভ ওয়েভ ফর্ম থাকবে এরকম। তোমাকে যদি বলা হয় স্কয়ার ওয়েভ ফর্ম, তাহলে তুমি জানো উপরে একটা স্কয়ার শেপ হবে, নিচে একটা স্কয়ার শেপ হবে এরকম। এখন আমাকে তোমরা বলো লন ওয়েভ ফর্ম, এটার শেপটা কি রকম হবে, কেউ কি জানো? না ম্যাম, এর আগে শুনি নাই কখনো। আচ্ছা, লন ওয়েভ ফর্ম তোমরা শুনো নাই, এই শব্দটাই শুনো নাই, ঠিক আছে। সতুত ওয়েভ ফর্ম, এটার নাম কি কখনো শুনেছো? সতুত, নো ম্যাম। না ম্যাম। এটার নামও শোনো নাই? সতুত, এটা ইলেকট্রনিক্সে শুনতে পারো হয়তো। আচ্ছা, লন ওয়েভ ফর্মটা হচ্ছে ঠিক, আচ্ছা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম এটা শুনেছো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম মানে হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির ওয়েভ ফর্ম, তাই না? তো লন ওয়েভ ফর্ম মানে হচ্ছে ত্রিভুজ আকৃতি কিন্তু অনেকটা সমকোণী ত্রিভুজ টাইপের, কিন্তু ঠিক যে সমকোণী ত্রিভুজের শেপ সেটাও বলা যাচ্ছে না, কিন্তু অনেকটা সমকোণী ত্রিভুজ টাইপের একটা শেপকে লন ওয়েভ ফর্ম বলা হচ্ছে। আচ্ছা, মনোপালস ওয়েভ ফর্ম মানে কি বলতে পারো? দুইটা করে পালস থাকবে পরপর? মনোপালস মানে তো একটা পালস, মনে হয় একটা, জি ম্যাম। একটা পালস থাকবে, ঠিক আছে। টেপার ডিলে ওয়েভ ফর্ম, এটার মানে কি বলতে পারো? এটার মানে হচ্ছে তোমাকে একটা, ঠিক আছে, একটা ওয়েভ ফর্ম হওয়ার কথা ছিল সেটাকে কিছুটা ট্যাপার্ট করছে, সেটাকে কিছুটা ডিলে করায় দিচ্ছে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে ট্রাপিজয়েডাল ওয়েভ ফর্ম। তো ট্রাপিজয়েডাল শেপ মানে কি, এটা কি বলতে পারো? ট্রাপিজয়েডাল এটার শেপ মানে কি? এটা জ্যামিতি থেকেই বলছে, এটার শেপটার মানে কি? স্কয়ার, রেক্টেঙ্গুলার, এরকম ট্রাপিজয়েডাল কথাটার মানে কি? ট্রাপিজয়েডাল মানে কি? একটা তো চতুর্ভুজ, সেই চতুর্ভুজ, চতুর্ভুজ ম্যাম, চারটে ইয়ে থাকবে, জি ট্রাপিজয়েডাল। হ্যাঁ ট্রাপিজয়েডাল মানে একটা চতুর্ভুজ, সেটার দুই বাহু হচ্ছে তোমার সমান্তরাল থাকে, বাকি দুইটা বাহু সমান্তরাল থাকে না, ঠিক আছে? কিন্তু ট্রাপিজয়েডাল হচ্ছে একটা তোমার চতুর্ভুজ আকৃতি অবভিয়াসলি, কিন্তু আমরা বলি না যে আয়তকারে হচ্ছে গিয়ে তোমার বিপরীত বাহুগুলা সমান্তরাল হয়,
এরকম। তো ট্রাপিজয়েডালে একটা বিপরীত জোড়া তোমার সমান্তরাল হয়, আরেকটা বিপরীত জোড়া সমান্তরাল হয় না, ঠিক আছে? তো এইগুলা তো হচ্ছে জাস্ট কিছু ওয়েভ ফর্মের কথা বলা হচ্ছে, যে ডিসি ফাইব্রিলেটরে কিছু ক্যারেক্টারিস্টিক্স, সোজা কথা, ঠিক আছে? এদের ফাইব্রিলেটরের ডিফাইব্রিলেটরের কাজ কি? এটার কাজ হচ্ছে কি তোমাকে ইলেকট্রিক শক দিবে যখন তোমার কার্ডিয়াক কোনো অ্যারেস্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, যদি ডাক্তার ট্রিটমেন্টের জন্য ইউজ করেন সেটার জন্য, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই স্লাইডে কেউ কিছু বলতে চাও? না ম্যাম। তো নেক্সট স্লাইডে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে এতগুলা ওয়েভ ফর্ম সম্পর্কে জেনে আসলাম আগের স্লাইডে, লন মানে হচ্ছে গিয়ে একটা সমকোণী টাইপের শেপ, মনোপালস মানে একটা পালস, ট্যাপার্ড মানে হচ্ছে তোমাকে ট্যাপ করাই দিচ্ছে, একটু ডিলে করাই দিচ্ছে, ট্রাপিজয়েডাল, ঠিক আছে? তো এইগুলার এখন কিছু সার্কিট সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? যে তুমি এই সমস্ত শেপের ওয়েভফর্ম গুলা কিভাবে জেনারেট করবা সেটা বলা হচ্ছে। যে তুমি যদি একটা সমকোণী টাইপের মানে লন ওয়েভফর্ম এরকম একটা শেপ করতে চাও, তাহলে ক্যাপাসিটর ইজ চার্জ টু 100 to 400 জুল। এগুলা হচ্ছে এখন জাস্ট কিছু ইলেকট্রিক সার্কিট সম্পর্কে বলা হয়েছে, যে তুমি যদি অমুক একটা ওয়েভ ফর্মের শক দিতে চাও তাহলে কি রকম সার্কিট বানাবা, এটসেট্রা। মনোপালস হইলে তোমার একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টর থাকবে না, শুধুমাত্র হাই রেজিস্ট্যান্স থাকবে। কি বলছে মনোপালসে? বলছে এল ইজ রিপ্লেসড বাই হাই আর, মানে তোমার যে ইন্ডাক্টরের বদলে মনোপালস সার্কিটের জন্য তোমার একটা হাই রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। ট্যাপার ডিলেটে ক্যাসকেডিং টু এলসি সেকশন, এগুলা জাস্ট আবার বলছে কিছু সার্কিট ডেসক্রিপশন দিচ্ছে, জাস্ট লাইক আগে তুমি কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলা যে ডিসি ফাইব্রিলেটরে আমরা কি কি ওয়েভ ফর্ম ইউজ করতে পারি, এখন সেই সমস্ত ওয়েভ ফর্ম বানানোর জন্য সার্কিটে কি কি কানেকশন দিতে হবে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। ট্রাপিজয়েডাল হচ্ছে কি তুমি একটা ওয়েভকে জাস্ট শেপ করবা, একটা স্কয়ার ওয়েভ আছে, ঠিক আছে? একটা স্কয়ার ওয়েভকে তুমি যেরকম একটু শেপ করলে সেটা একটা ট্রাপিজয়েডাল হয়ে যাইতে পারে, এরকম। মানে আমরা তো অসিলোস্কোপি, তাই না? একটু যদি কতক্ষণ ডিউরেশন, কতটুকু অ্যামপ্লিটিউড, আমরা তো এগুলা নাড়াচাড়া করে বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারি, তাই না? তো এরকম বলছে ট্রাপিজয়েডাল হচ্ছে ওয়েভ শেপিং। এরপরে যেটা বলছে যে ঠিক আছে, ভালো কথা, আমরা এসি ডিসি ফাইব্রিলেটর সম্পর্কে জানলাম, কোন ওয়েভ ফর্ম দিতে চাও সেগুলাও জানলাম। এখন হচ্ছে একটা ইলেকট্রিক শক যে তুমি দিচ্ছ, তুমি শকটা কিভাবে দিচ্ছ? এটা কি সম্ভব যে তোমার মেশিনটা আছে ঘরের এক কোনায়, তুমি দাঁড়ায় আছো ঘরের আরেক কোনায়, মেশিন এবং তোমার মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে শকটা আসবে কিভাবে? উড়ে উড়ে আসবে? তা তো না। তার মানে কি মেশিনের সাথে তোমার বডির একটা কানেকশন দিতে হবে, ঠিক আছে? জাস্ট লাইক যে আমরা যেটা সবসময় বলি যে তুমি ধরো কোনো কিছুই না, তুমি একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ মাপতে চাচ্ছ, তোমাকে কি করতে হবে? তোমাকে সেই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে মাল্টিমিটারের দুইটা যে নোড সেগুলা ধরতে হবে। সেরকম তুমি একটা ইলেকট্রিক শক দিতে চাচ্ছ, তোমার বডিতে তো এরকম দুইটা কানেকশন দিতে হবে। তো সেই কানেকশনটাই বলছে যে আমার এই ডিফাইব্রিলেটরের কানেকশনটা কিরকম হবে, ইলেকট্রোড বা প্যাডসটা কিরকম হবে। এটা বলছে যে 6 থেকে 8 সেন্টিমিটার ডায়ামিটারের হবে, অ্যাডাল্টস এর জন্য, চিলড্রেনের জন্য কতটুকু হবে সেটা বলছে। এবং এই যে আমার কানেকশন গুলা, এগুলো আমরা বডির কোথায় দিব? বডির সামনের দিকে দিব নাকি ব্যাক সাইডে দিব? সেটাই বলছে। ইলেকট্রোডস গুলা অ্যান্টেরিয়র হইতে পারে, মানে তুমি সামনেই দুইটা কানেকশন দিচ্ছ, অথবা হইতে পারে বডির ফ্রন্ট সাইডে একটা কানেকশন দিচ্ছ, বডির ব্যাক সাইডে আর একটা কানেকশন দিচ্ছ, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ঠিক আছে, লার্জার ডায়ামিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে ডিফাইব্রিলেটর সম্পর্কে আরো কিছু কথা। আমরা ফার্স্টে দেখলাম যে এসি ফাইব্রিলেটরের প্রবলেম কি, তাই আমরা ডিসি ফাইব্রিলেটরে আসলাম। ডিসি ফাইব্রিলেটরে আমরা কিছু
সার্কিট কানেকশন সম্পর্কে জানলাম, কিছু ওয়েভফর্ম সম্পর্কে জানলাম, এবং কানেকশনটা শকটা আমরা কিভাবে দিব সেই ইলেকট্রোডস গুলা সম্পর্কে জানলাম। তাহলে এগুলাই হচ্ছে গিয়ে থেরাপিক ডিভাইসের তোমার পেসমেকার তো আগের দিন পড়েছে, আজকে ডিফাইব্রিলেটর। তো এখানে কি আজকের দিনের নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কেউ কিছু বলতে চাও এখানে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমি এই স্লাইডটা অফ করছি, আরেকবার মনে করাই দিচ্ছি। এই যে থেরাপিক ডিভাইস, এটা সম্পর্কে আমরা দুইটা টপিক পড়েছি, একটা হচ্ছে পেসমেকার আর একটা হচ্ছে আজকে ডিফাইব্রিলেটর। এই যে থেরাপিক ডিভাইস এই টপিকটা CO2 এর অন্তর্ভুক্ত ছিল। এখন এটা আমি স্টপ করছি, আমরা আজকে আরেকটা টপিক সম্পর্কে পড়ব। আমরা আজকে যে টপিকটা সম্পর্কে পড়ব সেটা এখন একটু ওপেন করছি। আমার নতুন স্ক্রিন কি দেখতে পাচ্ছো? মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট। জি ম্যাম আসছে। আচ্ছা, এখন একটু বলি, এই যে এই টপিকটা মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এটা CO1 এর অন্তর্ভুক্ত। CO1 থেকে এর আগে অ্যাকশন পটেনশিয়াল পড়েছিলাম মিড টার্মের। CO1 থেকে তোমাদের একটা কম্পালসারি কোয়েশ্চেন এসেছিল। এখন আমাদের এখনকার যে টপিকটা মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এটা CO1 এর অন্তর্ভুক্ত। আমরা এখন এটা সম্পর্কে পড়বো। আচ্ছা, এর আগে যেটা পড়েছিলাম থেরাপিক ডিভাইস, এটা CO2 এর অন্তর্ভুক্ত ছিল। 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, তো মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট একটু আমি বলি আগে, যে থেরাপিক ডিভাইস যখন পড়ছিলাম CO2 এর অন্তর্ভুক্ত। থেরাপিক ডিভাইসটা কি ছিল বলেছিলাম, যে তোমাদের ট্রিটমেন্টের জন্য, তোমাদের না সবারই ট্রিটমেন্টের জন্য যে ডিভাইস গুলা লাগে সেগুলা ছিল থেরাপিক ডিভাইস। সেটা হার্টের জন্য পেসমেকার হইতে পারে, ডিফাইব্রিলেটর হইতে পারে, তোমরা কেউ হয়তো বলেছিল যে রিং পরানো হইতে পারে হার্টে, এটসেট্রা। সেগুলা ছিল থেরাপিক ডিভাইস CO2। এখন আমরা পড়ব মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট। অনেক সময় আজকাল হার্টের প্রবলেম তো ধরো ঠিক আছে, একটু বয়স্ক মানুষদের হয়তো বেশিরভাগ সময় হয়। এখন তোমার যে কোনো অসুখ হইলে ডাক্তার অনেক সময় তোমাকে কিছু টেস্ট করতে দেন। এখন সেটা তোমার খেলতে গিয়ে হাত পা ভেঙে গেল, তখন ডাক্তার তোমাকে এক্সরে করতে দিচ্ছেন। তোমার এখনকার সিজনে যদি জ্বর হয়, জ্বর যদি অনেকদিন ধরে না সারে, তখন ডাক্তার তোমাকে কোভিড টেস্ট করতে দিচ্ছেন কিংবা ডেঙ্গু টেস্ট করতে দিচ্ছেন। তো এই সমস্ত টেস্টের জন্য, সেটা যে কোনো টেস্টই হোক, এক্সরের কিছু বলো, কোভিড, ডেঙ্গু বা ব্লাডের কোনো টেস্ট বলো, এটসেট্রা, এই যে টেস্ট গুলা ডাক্তার দিচ্ছেন, এই টেস্ট গুলা ইউজ করার জন্য তো ল্যাবরেটরিতে বা ডায়াগনস্টিক সেন্টারে কিছু ইকুইপমেন্ট ইউজ করা হয়।
এই ইকুইপমেন্ট গুলাই হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি ইকুইপমেন্ট, যেটা সম্পর্কে আমরা এখন পড়ব এবং যেটা হচ্ছে CO1 এর অন্তর্ভুক্ত। তাহলে শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। আচ্ছা, equipments in pathology to conduct preliminary tests of fluids, blood, urine, stool, cough, etc. to have basic diagnosis. যেটা বলছিলাম, তোমার অনেক দিন ধরে জ্বর হয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না কেন জ্বরটা হচ্ছে, বা এমনিতে জ্বর কিন্তু ইটসেলফ কোনো অসুখ না, এটা হচ্ছে তোমার কোনো একটা প্রবলেম হয়েছে বডিতে, সেটার একটা এফেক্ট, ঠিক আছে। অনেক সময় আমরা বলি না যে ঠিক আছে কোভিড এর কথাই ধরো, তোমরা টিকা নিচ্ছ, আমরা টিকা নিচ্ছি, টিকা নিলেও আমরা বলছি সাইড এফেক্ট হিসাবে জ্বর আসতে পারে 1-1.5 দিন ধরে, ঠিক আছে। মানে জ্বর জিনিসটা অনেক কারণেই হইতে পারে, কিন্তু জ্বর জিনিসটাও একটু তোমার ইনভেস্টিগেশনের দরকার আছে। যদি অনেক দিন ধরে জ্বর হয়, যে কিসের জন্য এটা হয়েছে, ঠিক আছে, তো সেটার জন্য ডাক্তার তোমাকে ব্লাড টেস্ট দিতে পারেন, তোমাকে ইউরিন টেস্ট দিতে পারেন, স্টুল টেস্ট, কফ এটসেট্রা, এগুলা সবকিছু টেস্টের জন্য ল্যাবরেটরি ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এটাই আমাদের টপিক। লোকেটেড আন্ডার কমন ফ্যাসিলিটিস, ঠিক আছে। এমনিতে আমাদের মেজর ইকুইপমেন্ট গুলা কি কি, ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার তোমাকে বিভিন্ন রকমের টেস্ট দিতে পারেন, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এমনিতে এই যে বিভিন্ন টেস্ট ডাক্তার দিচ্ছেন, সেগুলা করার জন্য ল্যাবরেটরিতে, ল্যাবরেটরি মানে ডায়াগনস্টিক সেন্টারে কি কি ডিভাইস থাকে, কি কি ইকুইপমেন্ট থাকে। এখানে অনেকগুলো ইকুইপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। কালারিমিটার, ফ্লেম ফটোমিটার, ব্লাড সেল অ্যানালাইজার, পিএইচ এন্ড ব্লাড গ্যাস অ্যানালাইজার, ক্রোমাটোগ্রাফ, অটো অ্যানালাইজার। এখন এই ডিভাইস গুলা সম্পর্কে আমরা, এই ইকুইপমেন্ট গুলা সম্পর্কে আমরা পরে পড়বো। আমরা এখন আগে একটু দেখে নেই যে ডাক্তার তোমাকে বিভিন্ন যে টেস্ট গুলা দেন, সেই টেস্ট গুলা কি কি হইতে পারে, আমরা বরং সেগুলো আগে দেখে আসি, তারপর আমরা এই ইকুইপমেন্ট গুলা সম্পর্কে একটু ডিটেলস পড়বো, ঠিক আছে। তার আগে বলো, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এগুলা সম্পর্কে বরং একটু আলোচনা করি। ব্লাডের কিছু টেস্ট, ঠিক আছে, টেস্ট অফ ব্লাড। ওই যে বললাম, তোমার জ্বর থেকে শুরু করে আরো বয়স্ক মানুষের হার্টে প্রবলেম আছে তাদের জন্য ডাক্তার বিভিন্ন রকমের ব্লাড টেস্ট দেন, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের টেস্ট দেন। বিভিন্ন সময় দেখা যায় সেগুলা বেশিরভাগই হচ্ছে ব্লাড নিয়েই হয়ে যাচ্ছে। তো এরকম কিছু টেস্ট সম্পর্কে আমরা জানি। টেস্ট অফ ব্লাড, ব্লাডেরই অনেক রকমের টেস্ট হইতে পারে। প্রথমটা হচ্ছে সেল টেস্টের অন্তর্ভুক্ত কি কি হইতে পারে। ফার্স্ট ওয়ান, আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট কাউন্ট। এখন তোমাদের কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, এগুলো তোমাদের জানা উচিত। আরবিসি মানে কি বলতে পারো? রেড ব্লাড সেল। ওকে, আচ্ছা, ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, প্লেটলেট কাউন্ট, প্লেটলেটের বাংলা কি? অনুচক্রিকা। অনুচক্রিকা, হ্যাঁ ঠিক আছে। আর আরবিসি, রেড ব্লাড সেলের বাংলা হচ্ছে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বাংলা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, এখন আরেকটা কথা বলো তো, সেটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এইগুলার কাউন্ট কত? এগুলা অনেক সময় বিভিন্ন কারণে আমাদেরই টেস্ট করা হয়, ঠিক আছে। ইভেন তোমার যদি একটু ডেঙ্গু সন্দেহ হয় এই সিজনে, তাহলেও আমরা দেখি হ্যাঁ ঠিক আছে প্লেটলেট কাউন্টের কি অবস্থা। এখন ডাক্তার খুব কম সময়ে প্লেটলেট কাউন্ট এই টেস্ট দেন। ডাক্তার এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সবগুলাই যাতে বোঝা যায় সেই জন্য একটা টোটাল একটা টেস্ট দেন, ঠিক আছে, যেখানের জন্য তুমি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সবকিছুই জানতে পারছো। তো সেই টেস্টটার নাম কি, কেউ কি বলতে পারবা? হিমোগ্লোবিন টেস্ট। না, হিমোগ্লোবিন টেস্টটা হচ্ছে আরবিসির জন্য, সেটা না। আর একটু কমন কিছু, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো? সিবিসি টেস্ট। সিবিসি টেস্ট, এক্স্যাক্টলি। সিবিসি টেস্টের মাধ্যমে
তোমার আরবিসি কতটুকু, ডাব্লিউবিসি কতটুকু, প্লেটলেট কতটুকু, সবকিছুই আমরা জানতে পারি। এখন সিবিসির ফুল ফর্ম কি বলতে পারো? সিবিসির ফুল ফর্ম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে? তোমার ব্লাডের মধ্যে কি কি প্রকারভেদ কতটুকু আছে, ওই যে ব্লাডের মধ্যে তো আরবিসিও থাকে, ডাব্লিউবিসিও থাকে, প্লেটলেটও থাকে, ঠিক আছে? সবকিছুই যাতে বোঝা যায় সেটার জন্যই সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টটা ডাক্তার দিচ্ছেন, যেটা সেন্টার যদি রিপোর্ট দেখো সেখানে সবকিছু সম্পর্কে তোমাকে বলা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আলোচনা করি, সেটা হচ্ছে এমনিতে তোমরা বলো পারো কিনা, এগুলা বায়োলজি থেকেই হয়তো জানার কথা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়তে নাও আসো, ইলেকট্রনিক্স নাও পড়তে আসো। আরবিসি, লোহিত রক্তকণিকা, এইটার কাজ কি? মানে আমাদের বডিতে যে লোহিত রক্তকণিকা থাকে এটার মেইন কাজটা কি, কেউ কি বলতে পারবা? অক্সিজেন যুক্ত রক্তগুলাকে আমাদের মানে অক্সিজেনটাকে এক্স্যাক্টলি ক্যারি করা। এক্স্যাক্টলি। আরবিসির মধ্যে লোহিত রক্তকণিকা, এখন একটু আসি, তোমরা আর কে বলছিলা হিমোগ্লোবিনের কথা, ঠিক আছে? আমরা অনেক সময় বলি হ্যাঁ তোমার হিমোগ্লোবিন কতটুকু আছে, ঠিক মতো আছে না কম আছে, এরকমও আমরা অনেক সময় অনেককে বলে থাকি। হিমোগ্লোবিন জিনিসটা, এই এলিমেন্টটা আরবিসির মধ্যে থাকে। আচ্ছা, এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকার ফলে কি হচ্ছে, আরবিসির মেইন কাজটা হচ্ছে সে শরীরের সমস্ত অংশগুলাতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আরবিসির কাজ, যেটা তোমরাই বললাম। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার শরীরের প্রত্যেকটা অংশে সে ছড়াই দিচ্ছে। কিসের মাধ্যমে ছড়াই দিচ্ছে? হিমোগ্লোবিনের মাধ্যমে ছড়াই দিচ্ছে। এই জন্যই হিমোগ্লোবিন যদি রেঞ্জের থেকে কম হয় তাহলেও আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। আচ্ছা, এটা গেল আরবিসির কাজ। আরবিসির মেইন কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরা বডিতে সঞ্চালিত করবে। আচ্ছা, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এটার মেইন কাজটা কি বলতে পারো? রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি করা। এক্স্যাক্টলি, হোয়াইট ব্লাড সেল, এটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সে নির্ধারণ করে। আচ্ছা, আমরা সবসময় দেখি যে তুমি যখন কোন একটা টেস্ট করাচ্ছ তখন তোমাকে একটা রেঞ্জ দেওয়া থাকে, ঠিক আছে? যে এটার রেঞ্জ হচ্ছে এত থেকে এত, ঠিক আছে? তার মানে কি এই রেঞ্জের থেকে কম হইলেও সমস্যা, এই রেঞ্জের থেকে বেশি হইলেও সমস্যা, এরকম। এখন তোমরা কি কেউ এটা বলতে পারো হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের থেকে কম হইলে কি সমস্যা হইতে পারে এবং রেঞ্জের থেকে বেশি হইলে কি সমস্যা হইতে পারে? ডাব্লিউবিসি, রোগ প্রতিরোধ ক্ষমতা, তোমার যদি রেঞ্জের থেকে কম হয় তার মানে কি? তার মানে হচ্ছে তোমার শরীরে তুমি ইমিউনিটি সিস্টেম তোমার খুবই খারাপ, তোমার বিভিন্ন রোগ বেশি হচ্ছে কারণ তোমার ডাব্লিউবিসি কম, ঠিক আছে? তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমরা অনেক সময় মানে যদি কেউ বেশি রোগে ভুগে তাহলে আমরা বলি অনেক সময় হ্যাঁ ঠিক মতো খাও না, তোমার তো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এটসেট্রা, ঠিক আছে? এটা গেল রেঞ্জের থেকে যদি কম হয় তাহলে। রেঞ্জের থেকে বেশি হইলে কি সমস্যা হইতে পারে বলে তোমরা মনে করো? এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি রেঞ্জের থেকে বেশি হয় তাহলে কি টাইপের সমস্যা হইতে পারে? কেউ বলতে পারবা? আমাদের বডিতে কি তাহলে কোনো অ্যান্টিবডি তৈরি করতে দিবে না? না, অ্যান্টিবডি তো আরো ভালো জিনিস। অ্যান্টিবডি মানে তোমার কোনো একটা রোগ হয়েছিল, তখন তোমার শরীর সেটার সাথে যুদ্ধ করেছে, তারপরে তার মধ্যে আরো কিছু প্রতিরোধ ক্ষমতা জন্মাচ্ছে, তোমার বডিতে এই অ্যান্টিবডি গুলা থেকে যাচ্ছে। এবং অ্যান্টিবডি থাকা এটাকে তো আমরা ভালো মনে করি। যেমন আবার ওই কোভিডেরই এক্সাম্পল দেই, তোমার যদি অলরেডি একবার কোভিড হয়ে যায়, আমরা কি বলছি তোমার শরীরে তো কিছু অ্যান্টিবডি এটলিস্ট আছে, তোমার তো আবার কোভিড হওয়ার সম্ভাবনা একটু কম, যদিও মানুষের সেকেন্ড থার্ড টাইমও কোভিড হচ্ছে,
কিন্তু অ্যান্টিবডি হওয়া জিনিসটা তো খুবই ভালো। এবং আমরা টিকার মাধ্যমে কি করছি? টিকা দেওয়ার ফলে আমাদের শরীরে আমরা এই অ্যান্টিবডি গুলা ক্রিয়েট করছি। একটা হইতে পারে তোমার একটা অসুখ হয়েছে, ওই যে বলি না যে ছোটবেলায় পক্স তো মানুষের হইলে, চিকেন পক্স তো হইলে একবারই হয়, মানুষের তো বারবার চিকেন পক্স হয় না, তাই না? কেন? তোমার একবার হওয়ার পর তোমার একটা অ্যান্টিবডি জন্মায় যাচ্ছে আর হয় না। সেরকম আমরা টিকার মাধ্যমে অ্যান্টিবডিটা ঢুকায় দেই, যেটার কারণে অনেক রোগ আর হয় না। কোভিডটা ওই একই কথা, আমরা চেষ্টা করি টিকার মাধ্যমে যেন আর অ্যান্টিবডিটা থেকে যায়, যাতে আর রোগ না হয়। মানে অ্যান্টিবডি থাকা তো খুবই ভালো জিনিস, ঠিক আছে? ওইটা না, ডাব্লিউবিসি রেঞ্জের থেকে কম মানে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আর রেঞ্জের থেকে বেশি হইলে কি সমস্যা হইতে পারে? আচ্ছা, তোমরা কেউ রক্ত পাতলা হয়ে যায় ম্যাম। রক্ত পাতলা হয়ে যায়? রক্ত পাতলা হওয়া মানে ব্লাড থিনিং বলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা তো অনেক সময় কোভিড এর টিকাগুলা সম্পর্কে বলা হচ্ছিল যে তোমার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নাকি ব্লাড থিন হয়ে যায়, কিন্তু সেটা ডাব্লিউবিসির জন্য না। আচ্ছা, তোমাদেরকে বলি একটা জিনিস, তোমরা কি অটো ইমিউনো ডিজিজ এই কথাটা কখনো শুনেছ? অটো ইমিউনো ডিজিজ এটার নাম কখনো শুনেছ? এই ফ্যাক্টটা, এটা বাংলাতে জানি কি, অটো ইমিউনো ডিজিজ নাম শোনা নাই কখনো? এই টার্মটা তো একটা কমন জিনিস, শুনেছ এই টার্মটা অটো ইমিউনো ডিজিজ? এটা শোনো না নাই? ম্যাম, শুনি নাই ম্যাম। আচ্ছা, আর্থ্রাইটিস এই রোগটা কেউ কখনো শুনেছ? কারোর জি মা ম্যাম। কিংবা বাবা এটা শুনেছি। আর্থ্রাইটিস? আচ্ছা, ঠিক আছে। আর্থ্রাইটিসে কি হয়? হাঁটু গিরাতে মানে আমাদের জয়েন্ট গুলাতে পেয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, বাতের জয়েন্ট গুলোতে বাতের কথা হয়, যেটা বলে, হ্যাঁ, বাত ব্যথা বাতের এরকম। ব্যথা, হ্যাঁ ঠিক আছে, আর্থ্রাইটিস। এখন আর্থ্রাইটিস হচ্ছে একটা অটো ইমিউনো ডিজিজ। এইটা ছাড়াও আরো বিভিন্ন রকম, আর্থ্রাইটিস জাস্ট একটা এক্সাম্পল অটো ইমিউনো ডিজিজের, ঠিক আছে? এরকম আরো অসংখ্য অটো ইমিউনো ডিজিজ হইতে পারে। তোমরা বলছো ঠিক আছে আর্থ্রাইটিস বাতের ব্যথা বা কিছু, এটা একটা অটো ইমিউনো ডিজিজ। সেটা ছাড়া নার্ভেরও অনেক অসুখ হইতে পারে, যেগুলো হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজ এটা বাংলাতে জানি কি, এটা বাংলাতে তো সবসময় বলি, ভুলে গেলাম এখন। আচ্ছা, অটো ইমিউনো ডিজিজ মানে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ডাব্লিউবিসি সেল, এগুলা তোমার শরীরের ভালো ভালো জিনিসকেই বাইরের শত্রু মনে করে এবং সেইগুলাকেই অ্যাটাক করে। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল ধরো রেঞ্জের ভিতরে আছে, তার কাজ কি? তোমার শরীরে যদি কোনো জার্ম ঢুকে, কোনো অসুখ বিসুখের কোনো মানে এরকম এলিমেন্ট ঢুকে, ডাব্লিউবিসি কি করে? তাদের সাথে ফাইট করে, যুদ্ধ করে তাদেরকে তোমার হারাই দিতে চেষ্টা করে, যাতে তোমার মধ্যে কোনো অসুখ না হয়। এটাই তো রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই না? প্রতিরোধ গড়ে তোলে। এখন তোমার শরীরে তো কত ভালো ভালো জিনিস আছে, কত ভালো ভালো এলিমেন্ট আছে, তাই না? এখন তোমার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তোমার নিজের ভালো ভালো জিনিসগুলাকে তোমার বডির সাধারণ, ধরো হিমোগ্লোবিন, এটা জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এটা হয়তো সত্যিও না, যাই হোক, হিমোগ্লোবিন একটা অত্যন্ত ভালো জিনিস, তাই না? তোমার এরকম অক্সিজেন পৌঁছায় দেয়। এখন ডাব্লিউবিসি যদি হিমোগ্লোবিনকে শরীরে একটা শত্রু মনে করে, এগুলাই হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরের নরমাল ভালো জিনিসগুলাকেই বাইরের শত্রু বলে মনে করছে এবং তাদেরকেই পরাস্ত করার চেষ্টা করছে, ঠিক আছে? এটাই হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। এখন তোমার শরীরে যদি ডাব্লিউবিসি বেশি হয়ে যায়, রেঞ্জের থেকে বেশি হয়ে যায়, তাইলে এই প্রবলেমটা হইতে পারে, ঠিক আছে? আর্থ্রাইটিস এটা হচ্ছে একটা অটো ইমিউনো ডিজিজ, এটা ছাড়া আরো অনেক অটো ইমিউনো ডিজিজ আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আরবিসি ডাব্লিউবিসি এইগুলার। ডাব্লিউবিসি বেড়ে গেলে মেবি ব্লাড ক্যান্সার হয়। হ্যাঁ, এটাও ম্যাম, কথা। লিউকেমিয়া যেটা ব্লাড ক্যান্সার, এক্স্যাক্টলি, সেটাও হ্যাঁ হয়। হ্যাঁ, সেটাও হয়, ইয়েস এক্স্যাক্টলি। এবং আমি এ সেকশনের সাথে যখন কথা বলছিলাম, এটা পড়াচ্ছিলাম, তখন তাদেরও একজন এটাই বলছিল যে লিউকোমিয়া এই জিনিসটা, এই ক্যান্সারটাও ডাব্লিউবিসির জন্য হয়, ঠিক আছে? যদি বেড়ে যায়, মানে রেঞ্জের থেকে বেশি হলে প্রবলেম আছে। অটো ইমিউনো ডিজিজ হয়,
ক্যান্সারের তো অনেক প্রকার, মানে ক্যান্সারের তো অনেক আছে তাই না, ব্লাড ক্যান্সার, অমুক জায়গার ক্যান্সার এটসেট্রা। তো হ্যাঁ, লিউকোমিয়া এটাও ডাব্লিউবিসি বেড়ে গেলে হইতে পারে। এমনিতে ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি, যে ক্যান্সারের একটা সংজ্ঞা হিসাবে আমরা যেটা বুঝি যে তোমার, আমাদের কি হয়, আমরা এই যে বড় হচ্ছে, একটা ছোট্ট একটা নবজাতক থেকে আমরা যে এত বড় হচ্ছে, এটার ইয়েটা কি, কোষগুলা, আমাদের শরীরের যে সেলগুলা, এগুলা বারবার বিভাজিত হচ্ছে, বিভাজিত হইতে হইতে আমাদের শরীরটা বেড়ে উঠছে, বড় হচ্ছে, ঠিক আছে। তো এখন যদি অনিয়ন্ত্রিত ভাবে, এখন এগুলার তো অবশ্যই একটা রেঞ্জ আছে, একটা হিসাব আছে তাই না, যে 1 থেকে 4 হবে না 1 থেকে 2 হবে, কিভাবে আমাদের সেলগুলা বিভাজিত হবে, ঠিক আছে। তো আমাদের এই সেলগুলা, আমাদের এই কোষগুলা যদি অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হয় তাহলে ক্যান্সার হয়, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যান্সারের আরেকটা কি জানি কথা বলতে চাইছিলাম, আর একটা এটাও এ সেকশন কি জানি বলছিল। আচ্ছা, এখন এই টিউমার থেকে, হ্যাঁ টিউমার থেকে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার হয়, ডাক্তাররা অনেক সময় বলেন হ্যাঁ এই টিউমারটা তো সরাই ফেলতে হবে। অনেক সময় টিউমার যদি ঠিক মতো ডায়াগনোসিস না হয়, ঠিক মতো সময় মতো অপারেশন করে না সরানো হয়, টিউমারের কোষগুলা দেখা যায় যে বারবার অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হইতে হইতে ক্যান্সার হচ্ছে, ঠিক আছে। এটা জাস্ট ক্যান্সারের একটা কারণ বললাম। সেরকম তুমিও যেটা বললা, ডাব্লিউবিসি বেড়ে গেলে লিউকোমিয়া হইতে পারে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, এগুলার দরকার বা রেঞ্জ কি, রেঞ্জের থেকে বাইরে হইলে কি হয়, এটসেট্রা। প্লাটিনেটের কাজ কি বলতো? প্লাটিনেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা ম্যাডাম, জমাট শরীরের কোনো বাঁধানো। অংশ কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, ঠিক আছে। যেমন আমরা যেটা বলি, কারেন্ট এক্সাম্পল দিলে যে ডেঙ্গু হলে কি হয়, প্লাটলেট কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এগুলো জাস্ট ফর এক্সাম্পল। তো ঠিক আছে, এখন এগুলা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলার দরকার কি বা প্রয়োজনীয়তা কি, এবং এইগুলার 3টা জিনিসে আমরা কিভাবে বুঝতে পারি, সিবিসি টেস্টের মাধ্যমে। সিবিসি কথাটার মানে হচ্ছে সি ফর কমপ্লিট, বি ফর ব্লাড, সি ফর কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি টেস্টের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে হিমোক্রেটিক, হেমোক্রেট, এটা হচ্ছে গিয়ে ওই কথা। আরবিসি যেটা তোমরাই বললা, লোহিত রক্তকণিকা, এটা সারা শরীরে অক্সিজেন ছড়ায় দেয়। এই অক্সিজেনটা আরবিসি কিভাবে ছড়াচ্ছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন সারা বডিতে ছড়ায় পড়ছে। এখন এই যে হিমোগ্লোবিন কতটুকু থাকে বা কিছু, এগুলা আমরা বুঝতে পারি হেমাটোক্রিট টেস্টের মাধ্যমে। এমনিতে টোটাল ব্লাড ভলিউম দ্যাট ইজ সলিড, এমনিতে হিমাটোক্রিট টেস্টের মাধ্যমে আমরা যেটা আরেকটা জিনিস বুঝি, যে তোমার শরীর, ব্লাডের মধ্যে, তোমার ব্লাডের মধ্যে 3টা জিনিস আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। এখন এই ব্লাডের কত পার্সেন্ট হচ্ছে আরবিসি, তোমার ব্লাডের 100%-এর মধ্যে 40% নাকি 50%, কত পার্সেন্ট হচ্ছে আরবিসি, সেটার মানে তো সেখানে হেমোগ্লোবিন আছে, ঠিক আছে। তো আমরা এইটাও বুঝতে পারি হেমাটোক্রিট টেস্টের মাধ্যমে। এখন এই দুইটা হচ্ছে যেগুলো আলাদা করে বুঝার ব্যাপার, আরবিসি মানে কি, ডাব্লিউবিসি মানে কি, প্লেটলেট মানে কি, হেমাটোক্রিট মানে কি। হেমাটোক্রিটের মাধ্যমে আমরা কি পাচ্ছি, হেমাটোক্রিটের মাধ্যমে আমরা পাচ্ছি ব্লাডের কত অংশ জুড়ে তোমার হিমোগ্লোবিন আছে, আরবিসি কত পার্সেন্ট আছে, ব্লাডের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট থাকে, কত অংশ জুড়ে আরবিসি আছে। আচ্ছা, এই দুইটা টেস্টের রেজাল্ট যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, বাকি রেজাল্ট গুলা বের করা কিন্তু ব্যাপার না। মিন সেল ভলিউম, এমসিভি, এটার মানে হচ্ছে তুমি যে হেমাটোক্রিট যে টেস্টটা করছো এবং তোমার যে আরবিসি, এই দুইটার যে ভাগফল, সেটা হচ্ছে মিন সেল ভলিউম। মিন সেল হেমোগ্লোবিন মানে হচ্ছে হেমোগ্লোবিন ইন গ্রামস পার 100 ml ডিভাইডেড বাই আরবিসি। মিন সেল হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এই হিসাবটার মানে হচ্ছে হিমোগ্লোবিন ইন গ্রামস পার 100 ml ডিভাইডেড বাই HCT। এখন এটা একটু বলি, এই ফর্মুলাগুলা একটু মাথায় রাখো, কারণ অনেক সময় হয়তো তোমাদের কোনো ক্রিয়েটিভ কোয়েশ্চেনও আসতে পারে পরীক্ষায়, যে হ্যাঁ তোমার এই বিভিন্ন টেস্টের রেজাল্ট হচ্ছে এত 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 এত,
তাহলে তোমার এমসিএইচসি কত, তোমার এমসিভি কত, ঠিক আছে? এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু আসতে পারা সম্ভব, পসিবল, ঠিক আছে? আচ্ছা, এগুলা গেল ব্লাডের সেল টেস্ট। এরপর আছে কেমিক্যাল টেস্ট, এগুলাও ব্লাডেরই টেস্ট। একটা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, পিএইচ হচ্ছে মানে তোমার শরীরে অ্যাসিড এবং বেস মানে অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্সটা কত, পিএইচ কত, এটার রেঞ্জ হচ্ছে 7.36 থেকে 7.44। গ্লুকোজ, গ্লুকোজ টেস্ট মানে কি এটা বলতে পারো? এটা খুবই কমন একটা জিনিস। গ্লুকোজ টেস্টের মাধ্যমে আমরা কি বের করি? ডায়াবেটিস ম্যাম। ডায়াবেটিস। ডায়াবেটিক্স, ঠিক আছে, ভালো। গ্লুকোজ টেস্টটা অনেক রকমের হয়, একটা হচ্ছে ফাস্টিং, যে তুমি সকালবেলা না খেয়ে টেস্ট করালে সেটা হচ্ছে ফাস্টিং বলি। যে কোনো সময় যদি টেস্টটা করা হয়, গ্লুকোজ টেস্টটা করা হয়, তুমি খেয়ে গিয়েছো কি খেয়ে যাও না এগুলা কোনো ব্যাপার না, তাহলে সেটা হচ্ছে র্যান্ডম গ্লুকোজ টেস্ট। এরপরে আমাদের আরো আছে নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স মানে অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, পেপটাইডস, ইউরিয়া অ্যাসিড, ইউরিক অ্যাসিড এটসেট্রা বিভিন্ন টেস্ট। লিপিড টেস্টের মধ্যে আছে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই সমস্ত টেস্টগুলা হচ্ছে গিয়ে বেশি ইয়ের জন্য হয়, হার্টের রোগীদের বেশি টেস্ট করা হয়। কোলেস্টেরল যদি বেশি হয়, ওই যে আমরা এর আগে হার্টে পড়েছি না ইসিজি টেস্টের মধ্যে যে এভি ব্লক, তোমার আর্টেরিয়াল এবং ভেন্ট্রিকুলারের যে প্যাসেজটা থাকে, কোলেস্টেরল যদি বেশি হয় মানে তুমি যদি বেশি চর্বিযুক্ত খাবার খাও, ঠিক আছে, বলে না যে হার্টে ব্লক ধরা পড়ছে, মানে সেখানে চর্বি জমে, এই রাস্তাটা ব্লাড যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলা হচ্ছে কোলেস্টেরল জিনিসটা হচ্ছে সাধারণত শরীর মানে কোলেস্টেরলের মধ্যে না অনেক প্রকার ভেদ আছে, অমুক কোলেস্টেরল তমুক কোলেস্টেরল, কোলেস্টেরলের অনেক নাম আছে, বিভিন্ন নামের আছে। তার মধ্যে বেশিরভাগ কোলেস্টেরল হচ্ছে ক্ষতিকারক কোলেস্টেরল, সেটা ছাড়াও কয়েকটা কোলেস্টেরল আবার ভালো কোলেস্টেরলও আছে। আচ্ছা, এই সমস্ত টেস্ট হচ্ছে লিপিড টেস্টের মাধ্যমে করা হয়। প্রোটিনস এর মধ্যে আছে প্লাজমা, অ্যালবুমিন, গ্লোবিনস, ফাইব্রোনেজ, এনজাইম, স্টেরয়েডস, এই সমস্ত বিভিন্ন টেস্ট হচ্ছে গিয়ে ব্লাড টেস্টে আমরা করে থাকি। তাহলে এই স্লাইডে কি কেউ কিছু বলতে চাও আর? না ম্যাম। আচ্ছা, নেক্সট স্লাইডে আরেকটু টেস্ট দেখে নেই, ঠিক আছে। এরপরে আছে সেরোলজিক্যাল টেস্ট, ক্লাম্পিং অফ সেলস ডিউ টু এডিশন অফ অ্যান্টিজেনস, ব্যাকটেরিয়াল টক্সিনস। ওই যে আমরা বলছিলাম না যে অ্যান্টিবডি তোমার শরীরে আছে কিনা, অ্যান্টিবডি বা অ্যান্টিজেন, ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারো? অ্যান্টিবডি টেস্ট এবং অ্যান্টিজেন টেস্ট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারো? এবং রিসেন্ট টাইমে ওই কোভিড ওই একই কথা বারবার পত্রিকা পড়লে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট এই সমস্ত জিনিস আমরা হয়তো নজরে আসতে পারে। অ্যান্টিবডি টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট এগুলা হচ্ছে সব সেরোলজিক্যাল টেস্টের অন্তর্ভুক্ত। এখন এমনিতে অ্যান্টিবডি টেস্ট বা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আমরা কি পাচ্ছি কেউ কি বলতে পারবা? ম্যাম এন্টিজেন টেস্ট হচ্ছে জীবাণু টেস্ট, যে জীবাণু আছে কিনা, আর অ্যান্টিবডি টেস্ট মানে হচ্ছে যে শরীরে জীবাণু ছিল কিনা বা কোনো প্রতিরোধ তৈরি হয়েছে কিনা। আচ্ছা, আরেকভাবে বলা যায় অ্যান্টিজেন টেস্ট মানে তোমার শরীরে ওই ঠিক আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি নাই, ঠিক আছে। অ্যান্টিবডি মানে কি যে প্রতিরোধ ক্ষমতা আছে কি নাই, তাই না? অ্যান্টিজেন মানেও প্রতিরোধ ক্ষমতা আছে কি নাই। অ্যান্টিজেন টেস্ট মানে ইয়েস অর নো, ঠিক আছে, আছে কি নাই, থাকলে কি পরিমাণে আছে কিংবা কি পরিমাণে নাই, তোমাকে পরিমাণটা বলতেছে না, তোমাকে খালি বলছে আছে কি নাই, ইয়েস অর নো। আর অ্যান্টিবডি টেস্ট মানে হ্যাঁ আছে কি নাই সেটা তো বলছেই, সাথে থাকলে কি পরিমাণ অ্যান্টিবডি আছে পরিমাণটাও বলে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্টের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। অ্যান্টিজেন মানে খালি বলছে ইয়েস অর নো। আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমার কথা কি শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটুই বাকি, একটু ওয়েট করো। স্ক্রিন তো দেখতে পাচ্ছ না তাই না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, শেষও হয়ে গেছে।
তো যেটা বলছিলাম এই অ্যান্টিবডি বা অ্যান্টিজেন টেস্ট দুইটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি নাই। অ্যান্টিজেন মানে জাস্ট ইয়েস অর নো, অ্যান্টিবডি মানে কি পরিমাণ আছে সেটাও বলছে। এরপর আছে ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট। এই টেস্টটা অনেকেই শুনেছ, ইউরিন ইনফেকশন হইলে তোমরা তো অনেক সময় ইউরিন টেস্ট দিচ্ছ, রোগ শোক হইলে জ্বর হইলেও অনেক সময় ডাক্তাররা বলছে যে ঠিক আছে ইউরিন টেস্ট, ঠিক আছে। ইউরিন টেস্টটা ঠিক আছে, তুমি যদি তোমার যদি কোনো সময় ইউরিন টেস্ট দিতে হয় তুমি সকালবেলা দিলে তোমার সন্ধ্যাবেলাতে রিপোর্ট দিয়ে দিচ্ছে। যদি